কনফিডেন্ট যে এটা এখান থেকে এই পরিমাণ আমি এটা আছে, রিজার্ভ আছে, এই পরিমাণ রিজার্ভ আছে, এটা কনফার্ম। আর ইন্ডিকেটেড মিনারেল রিসোর্স বলা হচ্ছে মোটামুটি কনফার্ম, তুমি একটা রিজনেবল লেভেল অফ কনফিডেন্স। এই টার্মগুলো বেসিক্যালি ইকোনমিক্স এর সাথে রিলেটেড, মানে লেভেল অফ কনফিডেন্স এই ওয়ার্ডগুলো। আমি যে 100% এটা 100% না, এটা হয়তো 80%, 70% এরকম এশিওর যে এখান থেকে আমি নিয়ে আসতে পারবো, এই পরিমাণ রিসোর্স নিয়ে আসতে পারবো। আর ইনফার্ড মিনারেল রিসোর্স বলা হবে যেটা খুবই সম্ভাবনা কম, তাও আমরা একটা অদূর অনেক সময় সামান্য এই পার্টটা আমিও তুলতে পারি, এই রিজার্ভের এই পার্টটা তুলতে পারি, এটা হচ্ছে ইনফার্ড মিনারেল রিসোর্স। আচ্ছা, আর হচ্ছে আমি যে পার্টটা মানে একটা মিনিমাম লেভেল অফ কনফিডেন্স আমি তুলে আনতে পারবো রিসোর্সের মধ্যে, যে পার্টটা মানে আমি তুলতে পারবোই, মানে এই সময় আমি তুলতে পারবোই, সেটা 100% হোক 80% হোক, সেটাকে আমরা বলবো রিজার্ভ। দ্যাট মিনস রিজার্ভের ক্ষেত্রে এই লাস্ট যে এটা বাদ, রিজার্ভে কাউন্ট হবে না, রিজার্ভে কাউন্ট হবে এই মুহূর্তে একটা গিভেন টাইম, মানে আজকে আমি আসলে কতটুকু বের করতে পারবো। তো আজকে আমি রিসোর্সের মেজার্ড মিনারেল রিসোর্স থেকে আমি আজকের দিনে এক্সট্রাক্ট করতে পারবো, ইন্ডিকেটেড মিনারেল রিসোর্স থেকেও আমি আজকের দিনে এক্সট্রাক্ট করতে পারবো, বাট ইনফার্ড মিনারেল রিসোর্স থেকে আমি আজকের দিনে এক্সট্রাক্ট করতে পারবো না, কারণ এটা সম্পর্কে আমি শিওর না, একদম লো লেভেল অফ কনফিডেন্স। সো আমি যখন রিজার্ভে যাব, দেখা বলা হচ্ছে রিজার্ভ ইজ দ্য পোর্শন অফ মেজার্ড এন্ড অর ইন্ডিকেটেড মিনারেল রিসোর্স দ্যাট ইজ ইকোনমিক্যালি মাইনেবল। ইকোনমিক্যালি আমি আজকে রিসোর্স থেকে এতটুকু এক্সট্রাক্ট করতে পারবো। রিসোর্সের ক্ষেত্রে কিন্তু ইকোনমিক কথাটা ছিল না, ওকে, মানে আমি কি পরিমাণ এক্সট্রাক্ট করতে পারবো ওইটাই রিসোর্স। আর রিসোর্সের মধ্যে তিনটা ভাগ, যেটা যত বেশি হাই লেভেল অফ কনফিডেন্স থাকবে সর্বোচ্চ সেটা মেজার্ড, আর যেটাতে আমার অ্যাসিউরিটি কম থাকবে সেটা ইন্ডিকেটেড, আর একদমই যদি অ্যাসিউরিটি না থাকে অল্প থাকে সেটা হচ্ছে ইনফার্ড। আর রিসোর্স থেকে আমি যে রিসোর্সের যে পার্টটা ইকোনমিক্যালি আমি এক্সট্রাক্ট করতে পারবো সেটা হচ্ছে রিজার্ভ। আর রিজার্ভ শুধুমাত্র দুটা রিসোর্সের পার্ট থেকে আমরা পাবো, একটা হচ্ছে মেজার্ড এবং ইন্ডিকেটেড। ইনফার্ডের ক্ষেত্রে আমরা কোনো রিজার্ভ মানে ইনফার্ড থেকে যেটা তুলতে পারবো এটা আমরা রিজার্ভ ক্যালকুলেট করতে পারবো না, কারণ রিজার্ভে একটা কথা বলা আছে, এট এ গিভেন মোমেন্ট অফ টাইম ইকোনমিক্যালি মাইন্ড, মানে মোটামুটি শিওর হইতে হবে আমাকে যেখান থেকে আমি ইকোনমিক্যালি মাইনেবল একটা তুলে আনতে পারবো, একটা রিসোর্স বা মিনারেল তুলে আনতে পারবো, এটা হচ্ছে রিজার্ভ কাউন্ট হবে। সো রিজার্ভের ক্ষেত্রে আমরা দুইটা পার্ট করতে পারি, একটা প্রুফড একটা প্রবাবল। তো প্রুফড আর প্রবাবল শব্দের দুটার মিনিং থেকে তোমরা বুঝতেছো, প্রুফড রিজার্ভ বলবো যেটা আমি একদম 100% কনফার্ম, এটা থেকে আমি তুলে আনতে পারবো। সো 100% কনফার্ম আমরা কিসের ইন্ডিকেটেড মিনারেল রিসোর্সের ক্ষেত্রে। এখন আসো এক্সপ্লোরেশন মেথডস। এক্সপ্লোরেশন মেথড গুলোকে আমরা বেসিক্যালি দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেইন ভাগ হচ্ছে এক্সকেভেশন, লগিং এন্ড অ্যানালাইসিস। এক্সকেভেশন বা ড্রিলিং, লগিং এবং অ্যানালাইটিক্যাল ডিটারমিনেশন, এই তিনটা ভাগে ভাগ করা যায় এক্সকেভেশন পার্টটাকে। আরেকটা পার্ট আমরা বলতে পারি মেটালার্জিক্যাল অর প্রসেস টেস্টিং। খেয়াল করো তাহলে এক্সপ্লোরেশন মেথড গুলোর মধ্যে আমরা মেইন তিনটা ভাগ বলতে এক্সকেভেশন এন্ড ড্রিলিং, লগিং, অ্যানালাইটিক্যাল ডিটারমিনেশন। আর মেটালার্জিক্যাল টেস্টিংটা আমাদের বেসিক্যালি দরকার হয়, এটা হচ্ছে মেটালার্জিক্যাল টেস্টিং মানে হচ্ছে এটা ক্লিন করা, মানে এটা মার্কেটেবল প্রোডাক্ট হিসেবে আমার তৈরি করা। আমি অন্যান্য প্রসেস গুলোতে এই প্রোডাক্টটা যাওয়ার আগে এটাকে মার্কেটেবল উপযোগী করা, এটাকে আমরা মার্কেটেবল করতে পারতেছি কিনা। তো মার্কেটেবল করার জন্য যেটা দরকার হয়, এটার সাথে যে এগুলো থাকে, ওয়াস্ট গুলো থাকে, যে অন্যান্য পলিউটেড ম্যাটেরিয়াল গুলো থাকে, ওগুলোকে আলাদা করা, ওয়াশ করে ফেলা বা অন্যান্য যে স্ক্রিনিং করা, এগুলোর মাধ্যমে আমি এটাকে মার্কেটেবল করতে পারি এই প্রোডাক্টটাকে, ওইটাকে বলা হচ্ছে মেটালার্জিক্যাল টেস্টিং।
এক্সকাভেশন, ড্রিলিং বা অ্যানালাইসিস এগুলো তো হচ্ছে আমরা ডিটারমাইন করবো প্রপার্টিগুলো বা ওখানে কি আছে। আর মেটালার্জিক্যাল বা টেস্টিং আমরা যেটা করবো, এই প্রোডাক্টটা মার্কেটেবল করার জন্য আমি প্রসেসগুলো শুরু করার আগে এটাকে ওয়াশ করে নিব, এটা থেকে আলাদা পার্টিকেলগুলো, যে পলিউটেড পার্টিকেলগুলো আমি রিমুভ করে নিব, সো পলিউটেন্টস গুলো রিমুভ করে নিব, এগুলো হচ্ছে মেটালার্জিক্যাল টেস্টিং। তো শুরুতে এক্সকাভেশন এন্ড ড্রিলিং। এক্সকাভেশন এন্ড ড্রিলিং এর ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, ড্রিলিং তোমরা একটা আলাদা কোর্সই করবা লেভেল 3 তে, ওখানে তোমরা ডিটেইলস জানবা। সো মেইনলি ড্রিলিং জিনিসটা কি? ড্রিলিং জিনিসটা হচ্ছে একটা টুল, একটা মেশিন বলো, টুল বলো, যেটা আমরা ইউজ করবো, যেটা দিয়ে মাটির নিচে যাবো আমরা, টু মেক হোলস টু ইন্টারসেপ্ট অ্যান ওর বডি। এটা হচ্ছে আলটিমেট স্টেজ ইন এক্সপ্লোরেশন। কারণ আমরা বলছি কি, এক্সপ্লোরেশন স্টেজের সাথে প্রসপেক্টিং এর মেইন পার্থক্য হচ্ছে আমরা এক্সপ্লোরেশনের ক্ষেত্রে সরাসরি রিজার্ভ পর্যন্ত যাবো। সো মাটির অনেক নিচে যেতে হলে আমাকে একটা হোল করতে হবে, রিজার্ভ পর্যন্ত যেতে হবে। এই ইঞ্জিনিয়ারিংটা, মাটির নিচ পর্যন্ত যাওয়া, ড্রিল করে যাওয়া, এটাকে বলা হচ্ছে ড্রিলিং। এটাকে বলা হচ্ছে ড্রিলিং। আমরা রিজার্ভ পর্যন্ত কিভাবে পৌঁছাবো, যে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে রিজার্ভ পর্যন্ত পৌঁছাবো, ওটা ড্রিলিং। আর এই ড্রিলিং এর মেইন পারপাস, মানে এটা অফকোর্স ডিফাইন ওর বডি, অ্যাক্সেস গ্রাউন্ড স্টেবিলিটি। আমি যেহেতু একটা হোল করে যাব, এটা গ্রাউন্ড কলাপস করতে পারে, গ্রাউন্ডটা স্টেবল করে আমরা একটা স্টেবল টেকনিক ইউজ করে, মানে গ্রাউন্ড স্টেবিলিটিটা বজায় রেখে আমরা নিচ পর্যন্ত যাব। টনেজ এন্ড গ্রেড, এগুলো আমরা আসতেছি। আচ্ছা, টাইপস। তো বেসিক দুটো টাইপ বলা হচ্ছে ড্রিলিং, একটা হচ্ছে পারকাশন ড্রিলিং, একটা রোটারি ড্রিলিং। যেটা আমরা বেসিক্যালি ইউজ করি, রোটারি ড্রিলিংটা বেশি ইউজ করা হয়, বা এটা এখন মডার্ন ড্রিলিং টুল বলা যায়, এটাই সব জায়গায় প্র্যাকটিস করা হয়। পারকাশন ড্রিলিং এর বেসিক প্রিন্সিপাল বলা হচ্ছে, এখানে একটা হ্যামার ইউজ করা হয়, একটা হ্যামারটা মাটিতে আঘাত করতে করতে, সারফেসে আঘাত করতে করতে একটা হোল করে করে নিচে পর্যন্ত যায়, হ্যামার ইউজ করা হয় এখানে। আর রোটারি ড্রিলিং এর ক্ষেত্রে কোনো হ্যামার ইউজ করা হয় না, যেটা আমরা যখন ইউজ করি ড্রিলিং রিগ ইউজ করা হয়। তো একটা রিগ থাকে, রিগটা হচ্ছে সার্কুলেট করে, সার্কুলেট করতে করতে এটা হোল তৈরি করে, একটা বড় হোল তৈরি করে করতে করতে নিচ পর্যন্ত যায়। যে কাটিংস গুলো তৈরি হয়, কাটিংস গুলা একটা প্রসেসের মাধ্যমে মাটির উপরে চলে আসে, মানে সার্কুলেশন সিস্টেম থাকে। তো মেইনলি ওটাতে একটা হ্যামার ইউজ করা হয় পারকাশন ড্রিলিং। আর রোটারি ড্রিলিং এর ক্ষেত্রে আমরা একটা ড্রিলিং রিগ ইউজ করব, যেটা রোটেশন করবে, রোটেশনের মাধ্যমে ঘুরতে ঘুরতে নিচের দিকে যাবে। সো এটাই এখন সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো কারণ একটু জেনে নিতে পারো, জাস্ট থাকলে বেসিক কথাবার্তা আছে পারকাশন ড্রিলিং আর রোটারি ড্রিলিং নিয়ে, ওটা আমাদের খুব বেশি প্রয়োজন নাই। তারপরে জাস্ট তোমরা জানার জন্য আমি এখানে বেসিক কিছু কথাবার্তা দিচ্ছি। আচ্ছা, তো আমরা বলছি প্রথম পার্ট ছিল ড্রিলিং, এরপরে পার্টটা হচ্ছে লগিং। এক্সপ্লোরেশনের মধ্যে লগিং, এটা আমরা এক্সপ্লোরেশন স্টেজের ক্ষেত্রে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট বলতে পারি। কারণ লগিং এর শব্দটা ডিফাইন যদি করি, লগিং হচ্ছে কন্টিনিউয়াস রেকর্ড অফ ডাটা, কন্টিনিউয়াস ডাটা রেকর্ড করা। লগিং এর ক্ষেত্রে আমরা অনেকগুলো টাইপের লগ আছে, যেগুলো দিয়ে আমরা পুরো একটা রিজার্ভার সম্পর্কে, পুরো একটা ডেপোজিট সম্পর্কে আমরা আইডিয়া করতে পারি। ওখানকার মেইন যে প্রপার্টি গুলো আছে, ওগুলো আমরা লগিং এর মাধ্যমে বের করতে পারি। পোরোসিটি বের করতে পারি, বা আমরা ডেনসিটি, অন্যান্য যে স্যাচুরেশন বা ওটার যে ধরনের প্রপার্টি গুলো আমার এটা রিজার্ভ এস্টিমেশন জন্য দরকার হবে, সেই প্রপার্টি গুলো আমরা লগিং এর মাধ্যমে বের করতে পারি। তো লগিং এর অনেকগুলা ইয়ে আছে, মেইনলি 3টা ভাগ এখানে ওরা দেখাইছে। এটা হচ্ছে ওদের প্রিন্সিপালের উপর বেসড করে, বা ওদের ফিজিক্যাল যে ওয়েতে কাজ করে লগটা, সেটার উপর বেস করে 3টা ভাগ দেখাইছে। মেকানিক্যাল মেথডটা হচ্ছে ক্যালিপার এবং সনিক। ক্যালিপার লগটা ইউজ করা হয় বোরহোল, আমরা যে বোরহোলের মধ্যে আছে, এই বোরহোলে কোনো ডেভিয়েশন আছে কিনা, এই বোরহোলটার এনভায়রনমেন্টটা জানার জন্য, বোরহোল ডেভিয়েশনটা জানার জন্য আমরা ক্যালিপার লগ ইউজ করি, বোরহোল মেজারমেন্ট। সনিক লগটা আমরা ইউজ করি পোরোসিটির ক্ষেত্রে। সনিক লগিংটা আমরা বেসিক্যালি একটা সাউন্ড ওয়েভের মাধ্যমে করি, অ্যাকোস্টিক লগ বলা যায়। আর ইলেকট্রিক্যাল মেথড গুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টিভিটি লগিং, কন্ডাক্টিভিটি লগিং, এসপি লগিং। এখানে যে কাজটা করা হয়, যে বেসিক্যালি কিছু কিছু মেথড আছে, আর্টিফিশিয়াল একটা ইলেকট্রিক্যাল কারেন্ট এখানে ফ্লো করা হয়, সেই কারেন্টের এগেইনস্টে যে রেসপন্সটা পাওয়া যায়, দ্যাট মিনস কন্ডাক্টিভ কোনো ম্যাটেরিয়াল যদি থাকে, সে কিন্তু কারেন্টের এগেইনস্টে একটা রেসপন্স দিবে। সে কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল গুলো সম্পর্কে আমরা জানতে পারি, একটা রেসপন্স পাই, সেটাকে কনভার্ট করে আমরা বিভিন্ন প্রপার্টি মেজার করতে পারি। আর এসপি লগের ক্ষেত্রে যেটা হয় স্পন্টেনিয়াস পটেনশিয়াল, যে ন্যাচারালি একটা রিজার্ভের মধ্যে, একটা ফরমেশনের মধ্যে যে স্যালাইনিটি ডিফারেন্স থাকে বা পোলারিটি ডিফারেন্স থাকে, সেই স্যালাইনিটি ডিফারেন্সের উপর বেস করে আমরা একটা স্পন্টেনিয়াস ন্যাচারাল একটা পটেনশিয়ালিটি পাই, সে পটেনশিয়ালিটিটা মেজার করে আমরা এসপি লগ ইউজ করতে পারি। এটা হচ্ছে লগিং সম্পর্কে বেসিক কথাবার্তা। আর রেডিও অ্যাক্টিভ মেথড, গামা রে লগ এবং নিউট্রন পোরোসিটি লগ। আচ্ছা,
তো গামারে লগের ক্ষেত্রে যেটা হয় যে এখানে নাম শুনে বুঝতে পারতেছো, একটা গামারে এমিট করা হয়, গামারের এগেনস্টে রেডিও অ্যাক্টিভ যে ম্যাটেরিয়াল গুলো থাকে, একটা এর মধ্যে ফরমেশনের মধ্যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল থাকতে পারে, লিথোলজিটা রেডিও অ্যাক্টিভ প্রপার্টি শো করতে পারে, তখন আমরা গামারা লগটা ইউজ করতে পারি এবং এটা লিথোলজি সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া দেয় গামারা লগ। নিউট্রন লগে কি, নিউট্রন লগের ক্ষেত্রে আমরা প্রোডুসিটি বের করতে পারি, এটা একটা রেডিও অ্যাক্টিভ লগ হিসেবে এটাকে ডিফাইন করা হয়। এটা বেসিক্যালি হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা মাপে এটা ফরমেশন। এখানে জাস্ট লগগুলো আমি যেগুলো বললাম, যে কথাগুলো বললাম, লগগুলো সম্পর্কে টুকটাক কথাবার্তা বলা হয়েছে। এখন থার্ড মেথডটা আমরা বলছিলাম অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরি মেথডস। এটার বেসিক্যালি একটা স্ক্রিনশট নেওয়া আছে, এই জন্য একটু হয়তো দেখাচ্ছে, তোমরা স্লাইডে ভালো করে বুঝতে পারবে, এখন হয়তো কতটুকু বুঝতে পারতেছো জানি না। এখানে জাস্ট কোন কোন মেথড গুলো ইউজ করা হয় ল্যাবরেটরিতে এবং কোন কোন ইলেমেন্টের ক্ষেত্রে। ধর ওইটা যদি আমরা গোল্ড হয়, ওই ডেপোজিটটা যদি গোল্ডের ডেপোজিট হয়, তখন অ্যাটমিক অ্যাবজর্পশন মেথডে আমি ওই ডেপোজিটের প্রপার্টি গুলো বের করতে পারি, ওটার ইকোনমিক ভ্যালু বের করতে পারি, ওটার অন্যান্য যে প্রপার্টি গুলো থাকে, ডেনসিটি বা অন্যান্য যে প্রপার্টি গুলো আছে, আমরা এই মেথডটা ইউজ করি, এক্সপ্লোরেশন মেথড। আর আর্সেনিক, টাংস্টান এই ধরনের যদি ডেপোজিট হয়, তখন আমরা ফ্লোরোমেট্রি ইউজ করতে পারি মেথড। ইউরেনিয়ামের ক্ষেত্রে আমরা ফ্লোরিমেট্রি ইউজ করতে পারি। আর এমিশন স্পেকট্রোমেট্রি, ইন্ডাকটিভলি কাপলড প্লাজমা, এক্স-রে ফ্লোরোসেন্স, এগুলো ইউজ করতে পারি। আর এখানে ফায়ার অ্যাসেইং, এটা হচ্ছে একটা ট্রেডিশনাল মেথড, এটা এখন খুব একটা ইউজ করা হয় না। আর এগুলো হচ্ছে জাস্ট ল্যাবরেটরিতে আমরা কি কি মেথড ইউজ করি এক্সপ্লোরেশনের ক্ষেত্রে, এই নামগুলো জানা, মানে কোন কোন প্রপার্টির ক্ষেত্রে, কোন কোন ডেপোজিটের ক্ষেত্রে আমরা কোন কোন মেথড ইউজ করি, এটা তোমাদের জানলেই চলবে। তো এইখানে এই মেথডগুলোর নাম বলা আছে। আচ্ছা, ফাইনালি আসি মেটালর্জিক্যাল স্যাম্পলিং। আচ্ছা, সো মেটালার্জিক্যাল স্যাম্পলিংটার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে বিকজ মোস্ট মিনারেল ডিপোজিটস রিকোয়ার প্রসেসিং, অবশ্যই প্রসেসিং এর প্রয়োজন হবে। মাটির ভেতর থেকে নিয়ে আসতেছে, অনেকগুলো আদা মানে পলিউটেন্টস থাকবে, অন্যান্য পদার্থ থাকবে, যেগুলোকে আমরা রিমুভ করতে হবে। So also known as preparation or beneficiation, before their products can be marketable, metallurgical test must be initiated at exploration. Marketable product করার জন্য আমাকে এই ধরনের টেস্টগুলো করতে হবে। The purpose of the test is to determine an optimal beneficiation process or process that mineral offer the mineral and approximate recovery of available minerals and preliminary flow sheet for the treatment. That means এটাকে আমি মার্কেটেবল প্রোডাক্ট করার জন্য আমার কি কি ট্রিটমেন্ট দরকার, কিভাবে করা দরকার, এইগুলো হচ্ছে মেটালার্জিক্যাল টেস্টের কাজ। কিভাবে এটাকে মার্কেটেবল করা যাবে, কি কি ট্রিটমেন্ট এটা দরকার হবে। এখানে টেস্টের মধ্যে বলা হচ্ছে জিওলজি এক্সাম হতে পারে, মিনারোলজিক পেট্রোগ্রাফিক টেস্ট হতে পারে, অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরি মেথড হতে পারে, স্ক্রিন অ্যানালাইসিস হতে পারে। স্ক্রিন অ্যানালাইসিস মানে সরাসরি স্ক্রিনিং করে আমার যেই লেভেলের যেই সাইজের ম্যাটেরিয়াল দরকার ওই সাইজের বাকিগুলো স্ক্রিনিং করে ফেলে দাও, এটা হচ্ছে স্ক্রিন প্রসেস, একদম সিম্পল, যেটাকে আমরা বাংলায় বলি ছাঁকনি, ছেঁকে ফেলা। ধরো আমার একটা সাইজের পার্টিকেল দরকার ওই যন্ত্রে দেওয়ার জন্য, তো সেই যন্ত্রের উপযোগী পার্টিকেল না যেগুলা, সেগুলো আমি স্ক্রিন করে বাদ দিয়ে দেবো, এটা একটা প্রসেস। ক্রাশিং, ক্রাশিং মানে জাস্ট একটা ক্রাশার থাকে, ক্রাশার দিয়ে এটাকে পার্টিকেলগুলোকে, বিগ পার্টিকেলগুলোকে ছোট করে ফেলা হয়। গ্রাইন্ডিং একই পদ্ধতি। গ্র্যাভিটি এবং হেভি মিডিয়া সেপারেশন প্রসেস, এই প্রসেসগুলো বেসিক্যালি মেটালজিক্যাল টেস্ট ইউজ করা হয়। এগুলো হচ্ছে এক্সপ্লোরেশন মেথড। আর ফাইনালি এখানে একটা বিষয় বলা হচ্ছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশনস ইন এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন স্টেজে কি কি কম্পিউটার অ্যাপ্লিকেশন আমরা থাকি। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন তুমি বুঝতে পারতেছো, বর্তমান যুগে তুমি, হ্যাঁ, এমন কোনো কাজ নেই যেটা কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে না, সবই আসলে কম্পিউটার বেসড হয়ে গেছে। এখানে যেমন কিছু পয়েন্ট বলা হচ্ছে, জিওফিজিক্যাল সার্ভেস। আচ্ছা, বলা হচ্ছে ইনিশিয়ালি শুধু ডাটা রেকর্ড করার জন্য, ডাটাগুলো স্টোর করে রাখার জন্য কম্পিউটার ইউজ করা হতো। এখন কিন্তু তোমার এই যে সার্ভে গুলা করা হচ্ছে, সার্ভে গুলার পরে যে ডাটা পাচ্ছে ওগুলা বিভিন্ন ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সলভ করার জন্য, কমপ্লেক্স ইকুয়েশন, এগুলোর জন্য আমরা সফটওয়্যার ইউজ করতেছি, কম্পিউটার ইউজ করতেছি। তারপর স্যাম্পল এন্ড জিওলজিক্যাল ম্যাপিং, ম্যাপিং সফটওয়্যার আছে যে আমরা কন্ট্রোল ম্যাপ এবং অন্যান্য ম্যাপগুলো আমরা লোকেট করতে পারতেছি সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে। জিও স্ট্যাটিস্টিক্স, দ্যাট মিনস স্ট্যাটিস্টিক্যাল যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা কম্পিউটারে রেকর্ড করতে পারতেছি। তারপর শিডিউলিং এন্ড প্ল্যানিং আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা কখন কোন দিন কতটুকু কিভাবে আমি এটা করব, কে কাজ করবে, কতটুকু এটা এক্সট্রাক্ট হবে, কোন দিন কতটুকু, একটা প্ল্যান করা, একটা শিডিউল করা, যে এইভাবে এই শিডিউলে কাজ হবে, এই শিডিউলে এক্সপ্লোরেশন স্টেজে কাজ হবে, এই শিডিউলে এই জায়গায় স্যাম্পল নিয়ে আসা হবে এই শিডিউলে।
এতটুকু স্যাম্পল নিয়ে আসা হবে। শিডিউল এবং প্ল্যান, প্রপার একটা প্ল্যান করা, প্ল্যান এবং শিডিউল, এটাও আমরা একটা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। ইকোনমিক ডিসিশন মেকিং, ইকোনমিক ডিসিশন এটা খুবই ইম্পর্টেন্ট। ইকোনমিক অ্যানালাইসিস করা, রিস্ক অ্যানালাইসিস করা। অনেক সময় আমি বিভিন্ন ইকুয়েশন ইউজ করে বিভিন্ন প্রপার্টির মাধ্যমে বের করতে পারি এই সময় আমার কি পরিমাণ, আমার ডিমান্ড কত, আমার প্রফিট কেমন হতে পারে। সো এগুলো আমরা চাইলে একটা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। সো এই ধরনের কাজগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। এখানে আমাদের মেইন 5টা পয়েন্ট বলা হয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন, এক্সপ্লোরেশন স্টেজে কম্পিউটার অ্যাপ্লিকেশন কি, মেইন 5টা পয়েন্ট বলা হয়েছে। ফাইনালি হচ্ছে আমি যেটা বলছি, ফিজিবিলিটি অ্যানালাইসিস। তোমাদের 2টা টপিক আমি আরো বাকি থাকবে। এক্সপ্লোরেশনের ক্ষেত্রে আমি 3টা লেকচার চিন্তা করছি, 3টা লিখবো। তার মধ্যে সেকেন্ড লেকচারটা ফিজিবিলিটি অ্যানালাইসিস, এরপরে তোমাদেরকে এই বিষয়টা নিয়ে পড়াবো। ফিজিবিলিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি আগেও বলছিলাম যে আমরা 2টা স্টেজের উপর বেস করে, প্রসপেক্টিং, এক্সপ্লোরেশন, এই 2টা স্টেজের উপর বেস করে কিন্তু আমি বাকি 3টা যে ধাপ আছে ওই ধাপে যাওয়ার ডিসিশনটা নিব, ওটা ফিজিবল কিনা, এই প্রজেক্টটা ফিজিবল কিনা, এই 2টা স্টেজে বা মাইন্ড লাইফের সাইকেলের উপর বেস করে বাকি 3টার জন্য ডিসিশন নিব। দ্যাট মিন ফিজিবিলিটি একটা রিপোর্ট তৈরি করব। সো ফিজিবিলিটি অ্যানালাইসিসটা কিভাবে করা হয়, একটা বেসিক স্যাম্পল ফিজিবিলিটি রিপোর্ট কেমন হয় সেটা আমি তোমাদেরকে নেক্সট দিন দেখাবো। এই হচ্ছে আজকের ইয়ে। তো আমি সামারিতে যদি আজকের কথাগুলো বলতে যাই, তাহলে আমরা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে এক্সপ্লোরেশন স্টেজে বেসিক্যালি কি কি করা হয়, এক্সপ্লোরেশন স্টেজে কি কি মেথড ইউজ করা হয়, রিসোর্স এবং রিজার্ভ কি, তাই না, একটা রিসোর্স কয়টা ভাগ হতে পারে একটা রিসোর্সের, আর রিসোর্স থেকে আমি ইকোনমিক্যালি যা বের করতে পারবো এটা রিজার্ভ, আর রিজার্ভের কয়টা ভাগ হতে পারে। মেজার্ড রিসোর্স থেকে যেটা পাচ্ছি সেটাকে আমরা প্রুভড রিজার্ভ বলতেছি, ইন্ডিকেটেড রিসোর্স থেকে যেটা পাচ্ছি সেটাকে প্রবাবল রিজার্ভ বলতেছি। রিসোর্স এবং রিজার্ভ সম্পর্কে একটা আইডিয়া পেলাম। দেন আমরা আজকে এক্সপ্লোরেশন মেথড গুলো সম্পর্কে বেসিক কিছু কথা লিখছি। তোমরা স্লাইড গুলো যদি একটু স্টাডি করো আর বই যদি একটু পড়ো তাহলে তোমরা একটা আইডিয়া পাবা। তো তোমরা একটু নোট, যারা শুনতেছো একটু নোট ডাউন করতে পারো যে বইয়ের কোন পেজ থেকে তোমরা এগুলো একটু ডিটেলস পড়তে পারো। পেজ 67 শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ 67, পেজ 67, 68, 67, 68, 70, 71। তুমি রেখে দাও, তাহলে রেখে দাও। এই 4টা পেজ যদি তোমরা একটু বইয়ে দেখো তাহলে তোমরা হয়তো আরো বেশি ক্লিয়ার হবে। আমি জাস্ট বেসিক কথাগুলো স্লাইডে আনছি, তোমরা ওখানে একটু ডিটেইলস পাবে। আচ্ছা, আমাদের টোটাল 21 পার্টিসিপেন্টস দেখাচ্ছে। আচ্ছা, তোমাদের তো ছুটি হয়ে যাচ্ছে 25 থেকে 29, মানে আগামী উইকটা পুরোটাই ছুটি হচ্ছে। সো ইনশাল্লাহ এরপরে দেখা হবে বন্ধের পরে। আমি এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে প্রতি টুইসডে এবং ওয়েডনেসডে এই তোমার